শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয়ে আবারও রাজপথে বিএনপি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব মোস্তফা কামাল। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন স্বতন্ত্র সংসদ সদস্য জনাব পঙ্কজ দেবনাথ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আবার রাজপথে বিএনপি, এই আপনারা খালেদা জিয়ার মুক্তি এই বিষয় নিয়ে এখনকার আন্দোলনের বিভিন্ন সময়ে বিভিন্ন এজেন্ডা আপনাদের সামনে আসে। কখনো দ্রব্যমূল্য, কখনো তত্ত্বাবধায়ক সরকার, কখনো নির্দলীয় নিরপেক্ষ সরকার। যাই হোক, এখন আপনাদের খালেদা জিয়া মুক্তি, সেটি আপনাদের আন্দোলনের বিষয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বেআইনি এবং অযৌক্তিকভাবে আপনারা আন্দোলন করছেন। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে টিএন বাংলার সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখছেন দেশ এবং বিদেশ থেকে, তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক দুজনকে আমার শুভেচ্ছা, মোস্তফা কামাল এবং অত্যন্ত স্নেহভাজন পঙ্কজ দেবনাথকে। আসলে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনেই পড়ে আছি তা তো না। বিভিন্ন সময় আমরা জনস্বার্থে আন্দোলন করি, আমরা দ্রব্যমূল্যর জন্য আন্দোলন করি, জনগণের ভোটাধিকার প্রয়োগের দাবির জন্য আন্দোলন করি, বিভিন্ন সময় সার দাম বাড়ানোর জন্য, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে, যখন যেটা জনস্বার্থে যে সমস্ত এগুলি আসে, সামনে ইস্যুগুলি আসে, সেগুলি আমরা কাজ করি বা আমরা আন্দোলন করি। এখন ম্যাডাম খালেদা জিয়া অনেক বয়স হয়েছে, এটা তো স্বাভাবিক। হাসপাতালে ছিলেন, আজকে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, উনি আজকে হাসপাতাল থেকে বাসায় দান করেছেন। আল্লাহ ওনাকে সুস্থ করে তোলেন। আমাদের দাবিটা কি, ওনার একটা ভালো চিকিৎসার দরকার, বিদেশে যাওয়া দরকার। এই মুহূর্তে বেগম খালেদা যদি বিদেশে যান, উনি চিকিৎসা নিয়ে কী করবেন? উনি কি রাজপথে মিছিল করবেন, না উনি কি সেই এর মধ্যে বিপ্লব ঘটিয়ে দেশে আসবেন? এটা কি সম্ভব এই বয়সে? অন্তত প্রত্যেকটা মানুষ তো একসময় পৃথিবী ছেড়ে চলেই যাবে, কিন্তু চিকিৎসা নিয়ে যাওয়া আর চিকিৎসা না নিয়ে যাওয়া, চিকিৎসা নিতে পারা এবং নিতে না পারা, তার উপর যে অমানবিক যে অত্যাচারটা করা হচ্ছে, বিনা কারণে তাকে সাজা খাটানো হচ্ছে। আজকে বাংলাদেশের চিত্র তখন দেখেন তো, যে লুট এবং যে দুর্নীতি, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোথায় কোথায় আসতেছে, তুমি টাকা চুরি করে খেয়েছে, টাকা তো টাকার জায়গায় রয়ে গেছে, উনি দেখেও নাই, ছবিও নাই। হ্যাঁ, ওনার যেটুকু বিপত্তি হয়েছে, ওনার মুখ্য সচিব ছিল কামরুদ্দিন সিদ্দিকী। উনি এই চেকটা নিয়ে যদি সেই সময় জিয়া রহমানের নামে বা অন্য কোনো নামে জমা দেন, যে টাকা তো সরকারি টাকা ছিল না, ওটা রাষ্ট্রীয় টাকা দেয়নি, দিয়েছিল জিয়া রহমানের স্মৃতি রক্ষার জন্য। সেই ভুলটা তারা করেছিল, এবং তখন যে অ্যাকাউন্টটা করেছিল সেটা কি আশ্চর্য ব্যাপার, যে সেই ফর্মটা ছিল ডুপ্লিকেট ফর্ম। আর তখন তো প্রাইম মিনিস্টার উনি শুধু নামে মাত্র, তখন রাষ্ট্রপ্রতিষ্ঠািত সরকার, রাষ্ট্রপ্রতিষ্ঠািত সরকারের প্রাইম মিনিস্টার সবসময় ফান্ড, কোনো ধরনের ফান্ড ক্রিয়েটও হতে পারে না, ওখান থেকে কেউ অনুদান দিতেও পারে না, নিতেও পারে না, সব কিছু তখন রাষ্ট্রপতির হাতে ছিল। উনি ক্ষমতাবান হলেন কবে? উনি ক্ষমতাবান হলেন 1991 সালের 19 সেপ্টেম্বর সম্ভবত। তখন থেকে উনি সংসদীয় গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থায় উনি তখন ক্ষমতাবান। অথচ অ্যাকাউন্টটা হয়েছে তার আগে, ম্যাডাম কয়ে দেখিয়েছেন, তখন চেকটা দিয়েছিল সেটা। তো সেইটা নিয়ে আজকে ওনার বিরুদ্ধে যে সমস্ত ঘটনাগুলি ঘটানো হলো, এবং সেই টাকাটা আজকে ধরেন ওই টাকাটা যদি প্রাইম মিনিস্টার সবসময় ফান্ডে না আনে, সে বেগম খালেদা জিয়ার নামে অথবা তারেক রহমানের নামে অথবা যে কোনো নামে দিত, তো এইটা নিয়ে কারোর কোনো প্রশ্ন উঠতো না। এবং এই আজকে অযথা তর্ক করে যে জিয়া রহমান অরফানেজ ফান্ড মানে এতিমের টাকা, এতিমের চুরি করে খেয়েছে। তাহলে বাগেরহাটে মোস্তাফিজুর রহমান যে 2,33,00,000 টাকা নিয়ে গেলেন, ওটা তো এতিমখানা বানায় নেই, ওরা তো একটা আপনার ভোকেশনাল ট্রেনিং স্কুল বানাইছে। টাকাটা এতিমদের জন্য দেন, টাকাটা দিয়েছে জিয়া রহমানের নামে একটা কিছু করার জন্য। এখানে তারা তারেক রহমান, ওইটার নাম কি? ওইটার নাম হলো জিয়া রহমান চ্যারিটেবল ট্রাস্ট, ওখানে তো অরফানেজ চাই। আচ্ছা, এখানে এইটা দিয়ে এই বিপত্তি ঘটছে।
তারপর দেখেন এখানে টাকাটা দিয়ে সমুদয় টাকা দিয়ে সাভার একটা জমি কিনেছিল 3,35,00,000 টাকা। সর্বদের নামে একজন ভদ্রলোক আমেরিকা থাকে, সেই টাকা আবার উনি জমি দাম বাড়ার কারণে দাম বিক্রি না করে তার ছেলের নামে রেখেছে, ভাইয়ের নামে রেখেছে। পরবর্তী সময় জমিও দেয় না, টাকাও দেয় না। পরে চাপ প্রয়োগ করার পরে সবগুলি টাকা বিভিন্ন 10-12টা চেকে সেই টাকা আবার জিয়া রহমান অরফানেজ ট্রাস্টে গিয়ে জমা হয়েছে। এখন সেখানে অনেকগুলি টাকা সেখানে জমা হয়েছে। এইটা নিয়ে চিন্তা করেন, এই যে ম্যাডাম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখে তার চিকিৎসার জন্য যাওয়া যাবে না, বিদেশ যাওয়া যাবে না, কত কথা এটা বলা হচ্ছে। আজকে কি হচ্ছে, যে দেশের সেনাপ্রধান দুর্নীতিবাজ এই শাসনের আমলে, যে দেশের পুলিশ প্রধান মহা দুর্নীতিবাজ, যে নিজের নামে পাসপোর্ট করে সরকারি এত বড় চাকরি করার পরে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী হিসাবে যে পাসপোর্ট করে, সে শাসন করছে আমাদেরকে। সে একটা নির্বাচন করে দিল মেট্রোপলিটন কমিশন থাকা অবস্থা, ঢাকা করলেই তো সব জায়গায় হয়ে যায়। আপনার নির্বাচন করলো, র্যাবের ডিজি ছিল যখন তখন একটা ভয়ঙ্কর, আজিজ সাহেব যখন ডিজি ছিল করলো। আজকে কী বেরোচ্ছে, আজকে তো একদম সাবেক অতিরিক্ত আইজিপি, তার সম্পদের বিশাল ইতিহাস আছে। আবার যেখানে হাত দিবেন, মানে বলতে গেলে থানার ওসি থেকে শুরু করে আইজিপি পর্যন্ত এমন কেউ নেই যে তাদের ঢাকা শহরে বাড়ি নেই বা বিদেশে বাড়ি নেই বা বিদেশে ফ্ল্যাট নেই। কেন? কারণটা হলো এই, সরকার জনগণ দ্বারা যেহেতু নির্বাচিত না, প্রশাসন দ্বারা যেহেতু নির্বাচিত, প্রশাসন মনে করেছে আমরা যেহেতু সরকার বানিয়েছি অতএব আমাদের এটা ইচ্ছা, আমরা যখন ইচ্ছে যখন যা ইচ্ছা তাই নেব, সরকার কিছু বলতে পারে না। তাহলে সরকারের গোয়েন্দা বাহিনী কোথায়, যে এত বড় একজন পুলিশ কর্মকর্তা, সে বারবার সে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসাবে সে পাসপোর্ট নিচ্ছে, তার কোনো ব্যবস্থা হচ্ছে না। কোথায় আছে আমাদের দেশটা? একটা মানুষ দেশে তার এটা অনৈতিক কতখানি, সেনাপ্রধানের ভাইয়েরা বাবার নাম মায়ের নাম ঠিকানা পরিবর্তন করে পাসপোর্ট নিচ্ছে, আবার তার স্ত্রীরা তাদের স্বামীর নাম পরিবর্তন করে পাসপোর্ট নিচ্ছে। তারা আমাদেরকে সবক দেয় কি, আইজিবি শুদ্ধাচার পুরস্কার পেলাম 4 বার, শুদ্ধাচার, লজ্জা হওয়া দরকার এই সমস্ত। তো এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে এইভাবে হয়রানি করে আটকানো, এখন তো সরকারের নাকে খত দিয়ে ম্যাডাম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করে নেওয়া উচিত, তারেক রহমানের মামলা প্রত্যাহার করে নেওয়া উচিত, নাকে খত দিয়ে। তাহলে এখানে কোনো সম্পর্কই তো নাই, টাকা তো টাকা চুরি করে খেলে তখন টাকা থাকার কথা না। এখন তো আপনি যে অফিসটা আসছে গিয়ে দেখেন তো টাকা আছে কিনা, নিশ্চয়ই সেখানে টাকা আছে। আর মামলা যদি হবে তাহলে বাগেরহাটটা হলো না কেন? অনিয়ম হলে তো ওটা অনিয়ম, ওটা হলো না কেন? এখন ম্যাডাম খালেদা জিয়াকে আটকানোর জন্য এটাকে, তারপরে আবার দেখেন বাংলাদেশে আমরা জানি যে নিম্ন আদালতের শাস্তি হলে উচ্চ আদালতে রেহাই পাওয়া যায়। এখানে আমাদের নিম্ন আদালতে হয় 5 বছর শাস্তি, উচ্চ আদালতে হয়েছে 10 বছর। তারেক রহমানকে নিম্ন আদালতের নির্দোষী খালাস দিল, উচ্চ আদালতে 7 বছর দিয়ে জরিমানা করে দিল। এ কোথায় আমরা আছি, কোন জায়গায় আছে? সর্বশেষ বলতে হয় এই, আমি তো কারাগার থেকে আসলাম, আমি মানুষ খুনও করি নাই, গাড়িও ভাঙি নাই, গাড়ি পুরাইও নি, অথচ গাড়ি পোড়ানোর মামলা 4 বছর সাজা, আর কথা বলার কারণে 5 মাস আমাকে সাজা দেওয়া হলো, জরিমানা করা হলো মনোযোগ সহকারে। 5 মাস সাজা খেটে আমি জরিমানা দিয়ে আসলাম। এখন বলেন, আমি বললাম যে আমি যে কথা বলেছি আমি সংক্ষুব্ধ। ম্যাডাম খালেদা জিয়ার মতো একটা মানুষকে এইভাবে সশ্রম কারাদণ্ড দেওয়ার কারণে, জরিমানা করার কারণে অসুস্থতা যখন মারাত্মকভাবে, তখন আমি এই কথাগুলি বলেছিলাম। তা এবং যেদিন শাস্তি দিল সেদিন আমি বলতেই পারি, আমাকে সেদিন সাজা দিবেন, সাজা দিল। আমি তো সাজার জন্য আমি আপনার আপিল করি নাই, আমার উকিল ব্যারিস্টার কাজল উনি আপিল করেছেন, নিষেধ করেছিলাম। তারপরও প্রধান বিচারপতি আমার সাজা কমালেন না, আমাকে এই জামিনও দিলেন না, তাতে আমার আপত্তি নেই। কিন্তু প্রধান বিচারপতির সমন্বয়ে বেঞ্চ গঠন হয়ে সেই বেঞ্চ এসআরএমের দুর্নীতি তদন্ত করা যাবে না, এটা কোন দেশ? এটা কোন দেশ? আবার দেখেন গতকাল কোর্ট কি বলল, এসআরএমগুলোর প্রায় 4,000 কোটি টাকার মতো ভ্যাটিত, সেটার জন্য দুদক হাইকোর্টে রিট করেছিল, সেটা খারিজ করে দিল। খারিজ করে দিয়ে পাল্টাবার বলল এই ধরনের কোনো কিছু করা যাবে না, চাওয়া যাবে না। তো দেশটাকে বিক্রি হয়ে গেছে। আজকে আবার দেখলাম যে কয়েকজনের 8,000 কোটি টাকার মতো তাদের আবার ব্যাংকের এসআরএম গ্রুপ, তারপরে যাবে এনএন টেক্স সব মিলাই টেলা এই দিয়ে, মানে সরকারি ব্যাংকের ইন্টারেস্ট মাফ করে দিচ্ছে। আরে মানে একটা মগের মূল্য। আর সেখানে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে টানাটানি, তারেক রহমানকে নিয়ে টানাটানি, বিএনপিকে নিয়ে অসংখ্য ধন্যবাদ। আপনাদের নাই, কোনো কিছু নাই। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট, আপনি এই বিষয়গুলো দিয়ে বোঝাতে চাচ্ছেন
আমরা তো যে রাজপথে আপনাদের আন্দোলন আন্দোলনের করতে চাচ্ছি না, আমাদের যৌক্তিকতা। ন্যায্য দাবি আমার যৌক্তিক। আজকে যেমন শিক্ষকদের দাবির কথা বলতেছে আন্দোলন কথা অযৌক্তিক, তা আমাদেরটা অযৌক্তিক বলবো, এটা স্বাভাবিক। জি, একটু শুনে আসি জনাব পঙ্কজ দেবনাথ, এই যে বিষয়গুলো নিয়ে হাবিবুর রহমান হাবিব বলছিলেন, সার্বিকভাবে সেগুলো নিয়ে আলাপ করবেন, পাশাপাশি উনি সাম্প্রতিক সময়ে যে দুর্নীতির প্রসঙ্গ এসেছে সেগুলোর তুলনা করেছেন, যে সেই তুলনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অন্যায় বা অসঙ্গতি সেটি কতটা, আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে আমিনুল মজলিস এবং এটিএন এর দর্শকবৃন্দকে। আমাদের একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, সর্বোচ্চ ছাত্রলীগের নেতা, এখন বিএনপি নেতা হাবিব ভাই আছেন স্টুডিওতে, এবং আমাদের সাংবাদিক বিশ্লেষক কামাল ভাই আছেন। সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, সালাম। হাবিব ভাইয়ের কথা শুনছিলাম মন দিয়ে। আমি হাবিব ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ পেল কখন। আমি আজকে আর একটি ডকুমেন্ট পড়ছিলাম, আমার হাতে এসছে। ৭৯ সালে সেই সময়কার শিল্প সচিব গোলাম মোস্তফা কিভাবে দুর্নীতি করে শক্তিশালী জমি নিজেদের নামে নিয়েছে, সেটি এখন নাই বললাম। আজকে যে দুর্নীতি বা আলোচনায় এসছে, মিডিয়ায় এসছে, কথা বলছি, সবটা কিন্তু আমাদের সরকারের আমলেই সরকার খুঁজে বের করে তদন্ত করছে, বিচারের প্রক্রিয়া তৈরি করছে। এটা এমন না যে আমাদের সরকারের আমলে আমরা হাইড করে গেছি, আমাদের পরে তত্ত্বাবধায়ক সরকার বা বিএনপি সরকার এসে খুঁজে পেয়েছে। যা কিছু আমরা কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনার সাহসটা, সেখানে তিনি সাহসের সাথে এটাকে ধরার ক্ষমতা রাখেন, সে দুঃসাহস তিনি দেখিয়েছেন। হতে পারেন তিনি সেনাপ্রধান, হতে পারেন তিনি এনবিআর এর সদস্য, হতে পারেন তিনি পুলিশ প্রধান। সেনা প্রধানের প্রসঙ্গ যদি আসি, জিয়াউর রহমান যে সেনা শাসক, সেনা প্রধান হয়ে ক্ষমতা দখল করলেন, রাষ্ট্রপতি হলেন, তিনি সংবিধান লঙ্ঘন করলেন, সেনা আইন লঙ্ঘন করলেন। কোনো বিচার কি আমরা পেয়েছি কোনোদিন? এখন রাষ্ট্রের মূল ভিত্তিতে আঘাত আনলেন, রাষ্ট্রের অস্তিত্বকে তিনি হুমকি, সংবিধান লঙ্ঘন করলেন, সেনা আইন লঙ্ঘন করলেন, কেউ বিচার তো পাইনি আমরা। কাজেই সেখানে এসে জেনারেল আজিজের যদি কিছু থেকেও থাকে, আমাদের সরকারই কিন্তু তদন্ত করছে, অনুসন্ধান করছে, উদ্ঘাটন করছে। আজিজ সাহেবের বিরুদ্ধে, বেনজির ভাই সাহেবের যদি থেকেও থাকে, এই সরকারের অনুমতি নিয়ে কিন্তু সংস্থাগুলো তদন্ত করছে, খুঁজে বের করছে। কিন্তু রকিবুল হুদা, খোদা বক্স, যারা ওপেন ব্রাশ পার করে মানুষ হত্যা করলো জননেত্রী শেখ হাসিনা মিলে, তাকে এনে প্রায় এরশাদের আমলে তাকে এনে বেগম জিয়া ঢাকা শহরের ডিএমপি কমিশনার বানালেন, আইজি বানালেন। কাজেই ওই দুর্নীতি দুর্বৃত্তায়নকে বিএনপি প্রশ্রয় দিতে দিতেই আজকে প্রশাসন যন্ত্রকে ধ্বংস করে রেখে এসেছিল। সেই ধ্বংসস্তূপের দাঁড়িয়ে আমাদের কাজ করতে হচ্ছে। স্বৈরাচার দুঃশাসনের জঞ্জালের মূলোৎপাটনের সময় লাগছে। আশা করি এই সময়টা, এই জঞ্জাল থাকবে না। বেগম জিয়ার মুক্তির প্রসঙ্গে বলছেন, আমি বলি হাবিব ভাই, আপনি ভালো বুঝবেন। বিষয়টা হচ্ছে যে, আমি আবার রিপিট করি, জননেত্রী শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সরকার কেউ দুর্নীতি করলে তা ধরার চেষ্টা করে, হাইড করা, গোপন করার চেষ্টা করে না। আপনারা গ্রেনেড হামলাকে গোপন করার চেষ্টা করেছেন, সিঙ্গেল মেম্বার জুডিশিয়ারি কমিশন পাঠিয়ে একবারে ভ্রান্ত তথ্য দিয়েছেন, জজমেন্ট আটক করেছেন, 10 ট্রাক অস্ত্র চোরাচালানকে আমরা হাইড করার চেষ্টা করেছেন। আমি বাদই দিলাম সব, এগুলো তো ন্যাশনাল ইস্যু, পলিটিক্যাল ইস্যু। বেগম জিয়ার যে এতিমের টাকা চুরি যে প্রসঙ্গটা, কি ঘটেছিল প্রথম দফা 91 থেকে 96, ওই মেয়াদের মাঝামাঝি সময়ে সৌদি আরব থেকে যে টাকাটা দেওয়া হলো প্রধানমন্ত্রীর এতিম তহবিলে, বাংলাদেশের গরিব এতিমদের সহায়তার জন্য। আপনি দেখেন তথ্যপত্র এখন পর্যন্ত রমনা ব্যাংকের রমনা শাখায়, সোনালী ব্যাংকের রমনা শাখায় সে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। সেই টাকাটা আপনি এতিমদের বিতরণ করে দেন, সেই টাকাটা কোনো না কোনো এতিমখানায় দেন। করলেন কি, এই যে তৎকালীন সময়ে মইনুল হোসেনের যে ঠিকানা, বেগম জিয়া বা তারেক রহমানের বাসার ঠিকানা, সেই ঠিকানায় জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্ট করলেন একটা, সেই ট্রাস্টের অ্যাকাউন্ট করলেন পল্টনের রমনা এই যে কর্পোরেট ব্রাঞ্চে অ্যাকাউন্ট করলেন, এবং প্রধানমন্ত্রীর ট্রাস্ট ফান্ড থেকে সেই জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্ট প্যাট সর্বস্ব, সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হলো। সাইন করলেন কে? বেগম খালেদা জিয়া। সেই ট্রাস্টের মেম্বারকে তারেক রহমান, কোকো রহমান। দেখেন
অর্ধেক টাকা মোস্তাফিজুর রহমান নিয়ে গেছেন। কর্নেল মোস্তাফিজ কে ছিলেন? আইএসআই এর লোক। সেই কর্নেল মোস্তাফিজ, আপনার মনে রাখার কথা, ৬৬ ৬ দফার সময় যে বঙ্গবন্ধু এই ঢাকা কেন্দ্র করে ট্রায়াল হচ্ছিল, তখন একজন মাত্র বাঙালি অফিসার বঙ্গবন্ধুকে অসম্মান করে কথা বলেছিলেন। আরো কথা শোনা যায়, দ্যাট ভেরি ব্লাডি দ্যাট কর্নেল মুস্তাফিজ। হ্যাঁ, তিনি বিএনপির সেক্রেটারি হয়েছিলেন, বিএনপির পররাষ্ট্র মন্ত্রী হয়েছিলেন। সেই কর্নেল মুস্তাফিজ আইএসআই টাকা না মিডল ইস্টের টাকা আনছেন, এনেছেন, অর্ধেক টাকা নিয়ে গেছেন। বেগম জিয়ার অংশের অর্ধেক টাকা জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্টের নামে রমনা কর্পোরেট পল্টন শাখায় বদলি হলো। সেই টাকা গেল কোথায়? ইকোনো কামালের অ্যাকাউন্টে, এই মাগুরা নির্বাচনে সেই কুখ্যাত ইকোনো কামালের অ্যাকাউন্টে 3 হাত ঘুরে সেই টাকা আবার তারেক রহমানের কাছে। এটা কিন্তু আমরা খুঁজে বের করি নাই। আমাদের আপনাদের সময় হচ্ছে কখন এলো? 91 থেকে 96, 96 থেকে 2001 আমরা, আবার 2001 থেকে 2006 আপনারা, 15 বছর পার হলো। 7-এ 8-এ এসে তত্ত্বাবধায়ক সরকার এটা খুঁজে বের করেছে। কাজেই যদি আপনারা এতিমের টাকা ডিস্ট্রিবিউশনে আন্তরিক থাকতেন, প্রথম মেয়াদে করেন নাই, মাঝখানে আমরা ক্ষমতা ছিলাম, টাকা আপনাদের হাতে, তাও করেন নাই, একটা এতিমখানা করেন নাই, পরবর্তী মেয়াদে আপনারা ক্ষমতা বিএনপি, তখনও করলেন না, এটা চুরি না কি হাবিব ভাই? 3 মেয়াদে ক্ষমতা, পরবর্তী পর্যায়ে মামলা চললো কত বছর? 8 থেকে 18, 10 বছর মামলা চললো। এই মামলার মধ্যে যদি টাকাটা আপনি ডিস্ট্রিবিউট করতেন, বাংলাদেশের 10টা এতিমখানায় টাকাটা আমি দিয়ে দিলাম, অথবা জিয়াউর রহমান নামে বগুড়ায় একটা সারিয়াকান্দি সোনাতলা একটা এতিমখানা আছে, সেখানে দিয়ে দিলাম, তাও তো দিলেন না। কাজে চোরাই টাকা ফেরত দিয়ে সাজা মুখোমের সুযোগ আছে, তাও আপনারা দেন নাই। আপনারা যে আপাতমস্তক টাকাটা চুরি করার জন্যই নিয়েছেন, এটি কিন্তু আপনাদের আচরণে প্রমাণিত হয়েছে। জিয়াউর রহমান চ্যারিটেবল ফান্ড যেই টাকা যেই এসছে কোথায়? এই পুরানা পল্টনে জমি কিনলেন বিএনপি অফিসের নামে, জিয়াউর রহমান চ্যারিটেবল ফান্ডে সম্ভবত তারেক রহমানের শ্বশুরের জমি, আত্মীয় জমিটা কিনলেন, জমি কিনলেন, টাকা দিলেন, সেই টাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তাদের টাকা দিলেন। সেই টাকা কোত্থেকে এলো? আয়ের উৎসটা কি? এই যে বস্তায় বস্তায় টাকা টাকা দিলেন, কোটি কোটি টাকা ওই জমির দাম পরিশোধ করলেন, সেই টাকার আয়ের উৎসটুকু দুদক বা তন্ত্র সংস্থা জানতে চেয়েছিল, আপনারা দিতে পারেন নাই। সে কারণে মনে হয়েছে সেটি চাঁদাবাজি বা অবৈধ উৎসের টাকা, দুর্নীতির টাকা। এখানে আইন তো বাধা। জননেত্রী শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ হলে কিন্তু আমরা যখন ক্ষমতায় 96 থেকে 2001, তখন কিন্তু আমরা বিচারটা মামলা শুরু করতে পারতাম। বললাম তো, আপনারা পরবর্তী মেয়াদে আপনারা ক্ষমতায়, তাও করেন নাই। করেন নাই মানে কি? ইনফ্যাক্ট মনে করেছেন গলদকরণ হয়ে গেছে, হজম করে ফেলেছি আর কি। সেই কারণেই বলছি, দুর্নীতির বিরুদ্ধে আপনারা তো হজম করেছেন, গোপন করেছে। শুধু দুর্নীতি না, অর্থ আত্মসাৎ না, রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের অস্তিত্বের জন্য যে হুমকি, আরজিএস গ্রেনেড পাকিস্তান থেকে এনে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন, এই গ্রেনেডটা কিভাবে আসলো? এটা কি মুড়িমুখী, মোয়া, চীনাবাদাম, চানাচুর? কোত্থেকে আসলো? সেই জঙ্গিকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দিলেন, 10 ট্রাক অস্ত্র এনে সেটি গোপন করার চেষ্টা করলেন। অর্থাৎ একের পর এক রাষ্ট্রের অস্তিত্ব বিরোধী সমস্ত ষড়যন্ত্র, দুর্নীতি আপনারা করেছেন। খাম্বা থেকে শুরু করে ডান্ডি ডাইং, নানা নামে যে ষড়যন্ত্র, বিদ্যুৎ খাতের 20,000 কোটি টাকার লোপাট, আপনারা কিন্তু এত অভিযোগ এসেছিল তারেক রহমানের বিরুদ্ধে, মামুনের বিরুদ্ধে, কোথাও বিচার করেন নাই, কাউকে গ্রেপ্তার তো দূরের কথা। বলে শেখ হাসিনা কিন্তু সাহস দেখিয়েছে, সেনা প্রধানের বিরুদ্ধে বিষয়টি তদন্তের তিনি কনসেন্ট দিয়েছেন, আইজির বিরুদ্ধে তদন্ত হচ্ছে, এনবিআর এর মেম্বার, সিনিয়র মেম্বারের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, আওয়ামী লীগের মধ্যে এমপি মন্ত্রী যার নামেই থাক না কেন, প্রত্যেকের বিরুদ্ধে অনুসন্ধান তদন্তের অনুমতি শেখ হাসিনা। কাজেই ধন্যবাদ আপনাকে। আমি দুজনের কথাই খুব মনোযোগ দিয়ে শুনেছি। তো দুজনের জন্ম রাজনৈতিক একই সূতিকাগারে। বিপ্লবী একটা শব্দ আমরা ব্যবহার করি সভাপতির সাথে বা সাধারণ সম্পাদক এই পদগুলোর সাথে। তো বিপ্লবী বলতে যেটা বোঝে, আমাদের ছাত্র জীবনে আমরা সেটা হাবিব ভাইয়ের মধ্যে দেখতাম, স্পষ্ট কথা বলতেন। এই জন্য ওনার কিন্তু অনেক ত্যাগও স্বীকার করতে হয়েছে, কষ্ট সইতে হয়েছে। তো বিপ্লবী বলছি একটু ব্যাখ্যা এই কারণে যে জেনারেল এরশাদের বিরুদ্ধে তিনি বিপ্লবী ছিলেন, একটা পর্যায়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিপ্লবী ছিলেন, যেই দল তিনি এখন করেন, সেটা আবার আওয়ামী লীগের পক্ষে থেকে।
আবার বর্তমান যিনি প্রধানমন্ত্রী বা যে সরকার আছে তাদের বিরুদ্ধেও তিনি বিপ্লবী। তো প্রাপ্তির বিষয়টা নিয়ে অনেক কথা আছে। তো পঙ্কজ দেবনাথ আমার অত্যন্ত ঘনিষ্ঠজন, পরিচিতজন, সজ্জন মানুষ, খুব কষ্ট করে এমপি হয়েছেন এবার। তো দুজনের কথার মধ্যে আমি কোনো জায়গাতেই দ্বিমত করি না, এক জায়গাতেও আমার দ্বিমত নেই, কিন্তু দুজনের কথার মধ্যে যে তথ্যগুলো বেরিয়ে এসেছে আমি ওদিকে যেতে চাই। অর্থাৎ দুর্নীতি বা দুর্বৃত্তায়নের ফ্যাক্টরি কোথায় সেটা কিন্তু দুইজনের বক্তব্যের মধ্য দিয়ে একটু একটু প্রকাশ পেয়েছে। তো বিএনপিকে যেমনটা বলা হয় যে তারা রকিবুল হুদা তৈরি করেছে, আশরাফুল হুদা তৈরি করেছে, কোহিনুর মিয়া তৈরি করেছে, একইভাবে আওয়ামী লীগের হচ্ছে ওই বেনজির তৈরি করেছে, আসাদুজ্জামান মিয়া তৈরি করেছে। অর্থাৎ মিয়া সাবরা ঠিক আছেন, সময়ের ব্যবধানে দল দুটো শুধু ভিন্নতা। তো এই ভিন্নতার মধ্য দিয়ে দুর্নীতির কার ভলিউমটা বড় কারটা ছোট সেটা আরেক বিতর্ক। অর্থাৎ দুর্নীতির বিষয়ে কেউ কারো চেয়ে একেবারে কম জান নাই। তো ওই ক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু আজকে 17-18 বছর ধরে আছে, সুতরাং তাদেরগুলো একটু টাটকা, একেবারে সাম্প্রতিক, আলোচিতও বেশি। আবার টাকার অঙ্কও তো এখন আর হাজার দিয়ে দুর্নীতি হয় না, লাখ দিয়ে হয় না, কোটি। আবার শুধু কোটি বলা হয় না, কোটি কোটি অথবা শত কোটি, হাজার কোটি, এরকম পর্যায়ে চলে গেছে। অর্থাৎ দুর্নীতির ওই ফ্যাক্টরি বা প্রক্রিয়া, দুর্নীতিবাজ হওয়ার, দুর্বৃত্ত হওয়ার, সেটা দুই দলেই কিন্তু মোটামুটি খোলামেলা বিষয় ছিল বা আছে। যারা অপোজিশনে আছেন তাদের দিক থেকেও এখন পর্যন্ত জনগণ এরকম কোনো মেসেজ পাচ্ছে না যে তারা যদি ক্ষমতায় আসেন ভবিষ্যতে তারা কোনো বেনজির তৈরি করবেন না, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগটা। আওয়ামী লীগ কৌশলী দল, বিএনপিও কৌশলী। এখন কৌশলে কে কতটুকু আগানো থাকে, কথায় কে কতটুকু কাকে মার দিতে পারে সেটা হচ্ছে বিষয়। তো আবার দুর্নীতির যদি আপনি তুলনা করতে যান, হাবিব ভাই যেটা বলে ফেলেছেন বেগম খালেদা জিয়ার টাকার অঙ্ক সহ ঘটনাটা, ওইভাবে আবার তুলনা করতে গেলে বেনজির সাহেব বা মতিউর সাহেবরা যেই দুর্নীতি করেছেন সেটা পুরান ঢাকার এনুরূপমের সাথে তুলনা করলে আবার খুব বড় দুর্নীতি না, কারণ ওরা মহল্লা ভিত্তিক আর তারা কিন্তু সেন্ট্রালি বিশাল পদের, রাষ্ট্রীয় পদের। ওইভাবে যদি আপনি তুলনা করেন তাহলে কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করা একটু কঠিন হবে। কিন্তু আমি যেটা বলতে চাই, আপাদমস্তক দুটি দলের মধ্যেই কম অথবা বেশি দুর্নীতির একটা প্রবণতা আছে। এই মতিউররা কিন্তু নিজে নিজে গজায়েন না, বেনজিররা কিন্তু নিজে নিজে পয়দা হন না। তাদের যে দুর্নীতিগুলো, দুর্নীতির যে সার্কেলগুলো, আপনি যদি পাহাড়ে যান আছে, সমতলে যান আছে, পানিতে যান আছে, সম্ভবত কবরস্থান কিনেন নাই তারা কোথাও, আর বাদ বাকি সব কিনেছেন। এগুলো কিন্তু রাতের আধারে হয়নি একটিও। তো জমিন কিনেছেন, টাকা দিয়ে কিনেন আর দখল করে নেন, নিয়েছেন তো, কাগজপত্র হয়েছে, ওখানে স্থাপনা হয়েছে, রিসোর্ট তৈরি হয়েছে, এগুলো কেউ দেখেনি, কেউ দেখেনি। এগুলো ইট রড সিমেন্টের কাজকর্ম হয়েছে ওখানে, এগুলো কেউ দেখেনি। নির্দ্বিধায় বলা যায় এগুলোর পেছনে সহযোগী ছিল, সেটা প্রশাসনিক সহযোগিতা হোক, রাজনৈতিক সহযোগিতা হোক। আপনি যখন ছাগল ধরে টান দিলেন, এখন এসে সর্বশেষ ঠেকেছেন বাছুরে, ছাগল বসিলায়, বাছুর হচ্ছে সাভারে। ওখানে গিয়ে বিদেশি গরুর বাচ্চা সম্ভবত 7টা আবিষ্কার হয়েছে। তো এখন এগুলো দেখা যায় একটা নিয়ে কথা বলতে গেলে আরেকটা আসে। আবার লোকজন কিন্তু ওই সীমিত লোকগুলোই, আপনি খেয়াল করে দেখেন, হয় মতিউর আছেন কোথাও, হয় কোথাও বেনজির আছেন, অথবা কোথাও উভয়ে আছেন, অথবা কোথাও তাদের উভয়ের বিবিগণ আছেন, সন্তানগণ আছেন, সুন্দর মতো আছেন। অর্থাৎ দুর্নীতির বিষয়ে তাদের মধ্যে লতায় পাতায় জড়ানো একটা চর্চা আছে, যে কারণে মতিউর সাহেব বিদেশ চলে যাইতো তার কোনো সমস্যা হয় নাই। খুব ইন্টারেস্টিং, কিন্তু বিষয়টা অনেকটা চোর পুলিশ খেলার মতো, যে পালিয়ে গিয়ে মিস কল দিলাম যে এবার তুমি জারি করে দাও যে বিদেশ যেতে নিষেধাজ্ঞা। বেনজির সাহেব কোথায় আছেন, কি করছেন কেউ জানেন না, কিন্তু তিনি বলা হয় তিনি বাইরে চলে গেছেন। তো এই যে একটা সমঝোতা, এই যে একটা বোঝাপড়া তাদের মধ্যে, পঙ্কজদা বলছেন যে সেই এই সময় অন্তত ধরা হচ্ছে, অ্যাড্রেস করা হচ্ছে, অথবা ধরার চেষ্টা করা হচ্ছে দলের যারা, তাদেরকেও আমরা কি দেখছি যে রাঘব বোয়াল বলতে একটা শব্দ বলা হয়, 111-এর সময় সেটাকে বলা হতো রুই কাতলা, এখন আমরা রাঘব বোয়াল বলা হয়। তারা কিন্তু চলে যাচ্ছেন কোনো না কোনো ফরম্যাটে। বাদ বাকি যাদের নিয়ে আলোচনায় আসে, আপনি দেখেন আলোচনায় আসা অথবা দুদকের কোনো পদক্ষেপ নেওয়া মাত্রই ওই ভদ্রলোককে সপরিবারে আর পাওয়া যায় না। তো তখন আমরা চেষ্টা করছি তাকে ধরার, দাবি করা যায় যে আমরা ছাড় দিচ্ছি না, কিন্তু এই যে ছাড় না দিতে দিতে ছাড় দেয়া হয়ে যাচ্ছে, তারা ছাড় পেয়ে যাচ্ছেন,
সর্বশেষ কোন পর্যায়ে গেলে সুপ্রিম কোর্ট থেকে বলতে হয় যে সরকারি কর্মচারীদের হিসাব আয় ব্যয় বা বেতনের হিসাব যেন বছর বছর দেয়া হয়, তো সেটা সুপ্রিম কোর্ট কেন বলতে হবে? সেটা তো আইনে আছে, কিন্তু আমরা কি জানি আজ পর্যন্ত কারো নেওয়া হয়েছে কিনা? অথবা যদি এমনটা হয়ে থাকে যে সেটা গোপনে নেওয়া হয়ে থাকে, কিন্তু এর মধ্য দিয়েও তো মাঝে মধ্যে আমাদের কাছে কিছু খবর তো আসে এই বেনজির সাহেব বা মতিউর সাহেবদের বিরুদ্ধে যে DIG বিভাগীয় যে জামিল। দুর্নীতিগুলো, জামিল সাহেব সহ, একটারও কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? সেখানে শাস্তি হিসাবে বড় জোর একটা আছে, বদলি করে দেয়া হয়। বদলি করা অর্থ কি? যে আগে তুমি ঢাকায় যে কাজগুলো করতে, আজে বাজে কাজগুলো, এগুলো এখন চিটাগং গিয়ে করো, এই তো। অথবা মাঝে মধ্যে ওএসডি নামে একটা শব্দ আছে যে চুপচাপ থাকো কয়েকদিন। তো আরেকটা পর্ব আপনি করলে আমি এক এক ধরে ধরে নামগুলো জি, বলতে পারবো। আমরা আবার তো আসবো এই একটা অবস্থার বিরতি মধ্যে- নিয়ে, তারপরে জি। আমাদের আসতে হবে এই আলোচনায়। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব। জি। বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন জনাব পঙ্কজ দেবনাথ, প্রথমে সেই বিষয়গুলোই উল্লেখ করবেন। সেই বিষয়গুলোর ক্ষেত্রে প্রথমে বলতে চাই যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বর্তমান সরকার। তার বিদ্যুতের ক্ষেত্রে কুইক রেন্টাল এবং বিদ্যুতের উপরে ইন্ডেমনিটি দিয়েছে। চুরি করবে, ইচ্ছা মতো বিল বসাবে, ইচ্ছা মতো রেট দেবে, ইচ্ছা মতো উৎপাদন করবে, ইচ্ছা মতো তেল ডিজেল ট্যাক্স ফ্রি নিয়ে এসে বিক্রি করবে, ইচ্ছা মতো পরবর্তী সময়ে ক্যাপাসিটি চার্জ সরকার দিয়ে দেবে শীতের দিনে বা কি গরমের দিনে। এর একটা প্রাতিষ্ঠানিকভাবে চুরি করে সংসদে পাশ করে দিল। এরপর আর কিছু লাগে? আবার দেখেন সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও সিদ্ধান্ত দিয়ে দিল যে তাদের কোনো হিসাব নেওয়া যাবে না, এবং তাদের গ্রেপ্তার করতে হলে ঊর্ধ্বতন অফিসারের কাছ থেকে অনুমতি নিতে হবে। হ্যাঁ, এখন অবশ্য ঠিক না, সেই আজকে না এটা বলতেছে, করেছে তো নেই। সরকার। কেন করেছে? কেন ওই যে করেছিল আগে। কেন করেছিল? ওই যে তাদের মাধ্যমে ভোট তারা যাতে ক্ষমতায় নিয়ে আসছে সেইটা। পঙ্কজ বলেছে যে জিয়াউর রহমানের কথা নিয়ে আসছে। জিয়াউর রহমান ক্ষমতা আসছিল কবে? জিয়াউর রহমান ক্ষমতা আসলো কবে? ৭৭ সালে। তার আগে ৭৫ 15 আগস্ট খন্দকার খনি মুশতাকেরা সেখানে সরকার গঠন করলো, রাষ্ট্রপতি হলো, মন্ত্রিপদ গঠন করলো, ইন্ডেমনিটি দিল, তারপরে খালিদ মোশাররফ ক্ষমতা দখল করলো, তারপর জিয়াউর রহমান সেনাপ্রধান হিসাবে গৃহবন্দির থেকে দশাতে বেরিয়ে আসলেন, তারপর ৭৭ সালে গিয়ে উনি রাষ্ট্রপতি দায়িত্ব নিলেন। উনি কোনো সংসদ ভেঙে দিয়ে আসেন। তাদের মুখে এই কথা বলা কোনোভাবেই শোভা পায় না, কারণ জেনারেল এরশাদ তো সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করেছিল। আপনি তার সাথে করে সরকার গঠন করবেন, তাকে আপনি প্রধানমন্ত্রীর বিষয়ে দূত বানাবেন, তাকে আপনার বিরোধী দলের নেতা বানাবেন, তার দলকে নিয়ে সরকার গঠন করবেন, তার দলকে নিয়ে মহাজোট গঠন করবেন, আবার আপনি বলবেন যে জেনারেল জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। তাহলে তো বলা উচিত? বলা উচিত? মোটেই তো উচিত না। মানে আপনি বলছেন একই দোষে আরেকজন যেহেতু তার দুষ্ট। চেয়ে জিয়াউর রহমান তো ওই তো না, জিয়াউর রহমান তো একটা পর্যায়ক্রমে আসছে, নিজে তার ক্ষমতা দখল করে সংসদ ভেঙে দিতে চায়নি সে, আর এ তো সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা আসে, তাকে নিয়ে আপনি মহামাতাবিদ করছেন। এবার এই সেলিম দুরাত থেকে শুরু করে রাহুল বোস নেতা ডাক্তার মিলন জিহাদ, আমি নিজেও তো তাকে ক্ষতবিক্ষত হয়েছে সেলিম দুরাতের সাথে, তাকে নিয়ে আপনি সরকার গঠন করবেন, আবার আপনি বলবেন জিয়াউর রহমান এই দেশে দুষ্ট। এবার আপনি আসেন, এই যে আমার দাদা পঙ্কজ ছোট ভাই পঙ্কজ বলল, পঙ্কজ কী বললো? মুস্তাফিজুর রহমান আইএসের কাছ থেকে কত টাকা নিয়ে আসছে, আইএসের টাকা নিয়ে এসে অর্ধেক যদি মুস্তাফিজুর রহমান নিয়ে যায়, তাহলে এতিমের টাকা হলো কি করে? তাহলে এতিমের টাকা হলো, এক বুকে তো দুই কথা বললে হবে না। মুস্তাফিজুর যদি মিডল ইস্ট থেকে আইএসের টাকা নিয়ে এসে থাকে, তাহলে এতিমের টাকা হলো কি করে? না, উনি নিশ্চিত করেন, উনি না, বলছেন নিশ্চয় বলছে তো, আসলে কথা আছে, ভাগ করে নিয়ে গেছে যেহেতু বলছে, নিয়ে এসে ভাগাভাগি করে নিয়ে গেছে, তাহলে তার মানে কি? এবং এটা যদি এতিমের টাকাই হতো, তাহলে মুস্তাফিজুর রহমান যে ওখানে একটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, সেটা নয় যে মামলা হতো। কিন্তু উনি যেই পয়েন্টটি বলছেন যে 91 থেকে 96 যেই সময়, হ্যাঁ। 96 থেকে 2001 এই যেই সংখ্যাটা সময়, বলে ঘটনাটা হলো 91 সালে 2001 থেকে আপনারা আবার ছিলেন, এত লম্বা সময়ে বিষয়টি শুনেন, শুরু হলো না কেন? হ্যাঁ, শুরু হলো না কেন? 91 সালে ম্যাডাম জিয়া যখন কুয়েতে গেছিলেন, তখন কুয়েতের আমির টাকাটা দিয়েছিলেন আসলে সৌদি ব্যাংকের মাধ্যমে। সরকার টাকা দিলে তো বাংলাদেশ ব্যাংকে আসতো, সোনালী ব্যাংকে আসতো না। তো অ্যাকাউন্ট করার সময় কামালউদ্দিন সিদ্দিকেরা ভুল করেছে, টাকাটা দিয়ে এতিমকেও দেয়নি, আওয়ামী লীগকেও দেয়নি, বিএনপিকেও দেয়নি, দিয়েছিল জিয়া রহমানের স্মৃতি রক্ষা করার জন্য। এই হলো ঘটনা। কেন এটা হয়নি? বগুড়ায় একটা জমি কিনছিল 2.37 লক্ষ টাকা, আর কিছু টাকা মনে হয় না, আর এই বাদ বাকি টাকা দিয়ে শরফুদ্দিন 93 সালে শরফুদ্দিন আহমেদ নামে একজন ভদ্রকে বললাম, যেটা জমি কিনছিল সাভারে 3 কোটি
35 লক্ষ টাকা দেয়। পরে ভদ্রলোক সেই জমি রেজিস্ট্রি করে না দেওয়ার কারণে অবকাঠামো তৈরি করতে পারে নাই, সেই টাকাটা বহু কষ্ট করে পরে বিভিন্ন দল বড়টার থেকে সেই টাকা ফেরত নিয়ে আসছে। এখানে কে দুর্নীতি কোন থেকে আসলো? চুরি করার কোনো মোটিভ থাকলে এখানে টাকাই তো এর না, টাকাই তো জিয়া রহমান নামে দেওয়া। হ্যাঁ, অ্যাকাউন্টে হয়তো একটা ভুল করেছে সেটা। হ্যাঁ, সলিমুল্লাহ কামালের নামে 2টা FDR ছিল, জিয়া রহমানের নামে 5টা FDR ছিল। সলিমুল্লাহ কামাল এই টাকা ধার দেন, সেই টাকা উঠিয়ে তো সর্বজনকে দিয়ে দিয়েছে। থেকে দুর্নীতি আসলো কই থেকে? এবার গেল এই যে কথাটা বলা হচ্ছে যে জিয়া রহমানকে নিয়ে যে কথাটা, এই যে বারবার কথা বলা হচ্ছে, আর আমার ভাই মোস্তফা কামাল যে কথাটা বলে, হ্যাঁ আমি এরশাদ বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম, নাম দিয়েছিলাম, জিয়াদের লাশ আমি নিয়ে গেছিলাম, ওখানে দাঁড়িয়ে বলেছিলাম, এবং লাস্ট দিন সভাপতি আমি করেছি। প্রথম দিন আমি ব্যক্তি করেছি, লাস্ট দিন সভাপতি আমি করেছি। এই আমিই তো যন্ত্র মঞ্চ করেছিলাম প্রেস ক্লাবের সামনে, কে বলতে পারবে? বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হ্যাঁ, বিপ্লবী ছিলেন। আমি সেই সময় ম্যাডাম খালেদা জিয়া যেহেতু নিরপেক্ষ সরকার নির্বাচন ক্ষমতা আসছেন, নিরপেক্ষ সরকার দিতে চান নাই মাগুর একটা নির্বাচনকে কেন্দ্র করে, আমি তখন যেহেতু আমি স্বেচ্ছাসেবী অ্যাক্টিং কনভেনর ছিলাম, জেলে গেছিলো, আমি তখন যন্ত্রমঞ্চ, কেউ তখন বলে দেয়নি যন্ত্রমঞ্চ করে, আমার সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি করেছিলাম। হ্যাঁ, সেটা সঠিক ছিল। এবং সেটা ম্যাডাম খালেদা জিয়া যেহেতু একটা তত্ত্বাবধায়ক সরকারের দাবি সংবিধান সংশোধন করে নির্বাচন করতে হয়, তাই করেছিলেন। করার পরে হ্যাঁ যন্ত্রমঞ্চ করেছিলাম, পরবর্তী সময় উনি ক্ষমতা কন্টিনিউ না করে উনি আন্দোলনের প্রতি সম্মান দেখিয়ে উনি সেদিন জনগণের ভোটাধিকার ব্যবস্থা উনি ফিরিয়ে দিয়েছিলেন। এটা উনি তো ভালো কাজ করেছেন। এই যার পরিপ্রেক্ষিতে, যে মৌলানা সাহেবের বিয়ে পড়ানোর পরিপ্রেক্ষিতে আমার সন্তান হলে সন্তান রাখলাম হয়তো হাসিবুর রহমান বা একটা নাম রাখলাম, তো বেগম খালেদা জিয়া যে সংসদে বিল পাশ করলো তত্ত্বাবধায়ক সরকারের বিধান, সেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসছে। তাহলে ওইটাকে আওয়ামী লীগের তো উচিত ওইটাকে স্মরণ করে রাখা। হ্যাঁ, ম্যাডাম খালেদা একটা কাজ করে গিয়েছিলেন, যেভাবে বলেন না কেন, হ্যাঁ আন্দোলনের প্রতি বাধ্য হয়ে হ্যান তার শাসক কত কিছুই তো হতে পারে। এই সরকার তো 2023 সালে বলেছিল না, যেটা অল্প সময়ের জন্য নির্বাচন, তারপর নির্বাচন দিয়েছে। এখন যেগুলি এগুলো ভোট। এই বাংলাদেশের জন্য আমরা যুদ্ধে গিয়েছিলাম, এই বাংলাদেশের জন্য এই গণতন্ত্রকে টাকের তলে পৃষ্ঠ হয়েছিলাম, এই গণতন্ত্র আমরা হাজার হাজার ছেলেরা আমরা আহত হয়েছিলাম। রাতের বেলা ভোট হয়ে যাবে, গণতন্ত্র কোথায় আছে? নমিনেশন দেবে দল, যে বিরুদ্ধে ইলেকশন করে তার বিরুদ্ধে ব্যবস্থা, যে স্বতন্ত্র ইলেকশন করে তাকে বহিষ্কার করবে। এবার কী করলো? দল নমিনেশন দিল, আবার বললো 10 জন দাঁড়িয়ে যাও। কী কারণে? ভোটার আনতে হবে, উপস্থিত করতে। ভোটার গেছে, ভোটার কি গেছে 3%, 4%, 5%, 7% ভোটার। সেটা কত নির্লজ্জ একটা ইলেকশন। 100% ভোটও কাস্ট হয়েছে 2024 সালের 7ই জানুয়ারি। 100% ভোট কতগুলো কাস্ট হয়েছে, 100% উপরেও চলে গেছে। এরকম কথা শোনাতে আমি ভোটের কথা বললাম না। 100% কাস্ট হতে পারে, যে ভোট কাস্ট হয়েছে 2018 সাল শত কেন্দ্রে 100% ভোট। বিএনপিকে ভোট দিলে 1 ভোট 2 ভোট 0 ভোট। সেই দলের পক্ষে আর কথা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? আজকে বলতে আমরা এটা কী করেছে এই পর্যন্ত আওয়ামী লীগের বা এই দুদক আজ পর্যন্ত একজন আওয়ামী লীগের নেতা, একজন এমপি কারোর আজ পর্যন্ত সাজা দেয়নি, কাউকে সাজা দেয়নি। একবার ধোয়া তুলসী পাতা করে দিয়ে গেছে। বলেন আপনি একজনকে সাজা দিয়েছে? ধরে বিরোধী দল চুরপুরিকে ধরে। এই সরকার কী ধরলো? একটা সরকার ধরেন, সমস্ত পত্রিকা, আপনার মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, খবর সাংবাদিক কষ্ট করে জোগাড় করে তখন সামনে নিয়ে আসে এরকম জ্যান্ত হাজির করেছে। এই হলো চেহারা, এই চিত্র আপনার। তখন সরকার হ্যাঁ দেখছি, কি দেখলো? ওদেরকে বলে যাও তোমরা পাড়ায় চলে যাও, 100 কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে যাও। যেখানে 10 লাখ টাকা চেক দিলে 3 দিন অপেক্ষা করা লাগে, সেই দেশে 100 কোটি টাকা উঠিয়ে নিয়ে চলে যায় প্রায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা জানি। আর বলে সরকার জানে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে কি, আমি তো জানি না উনি কোথায় আছেন, দেশে আছেন। আরে এটা ছেলে খেলা? এটা মামার বাড়ির আবদার? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার এত বড় একজন পুলিশ অফিসার যে দুর্নীতি আজকে তো বলে, আমি আজকে চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি কেউ এই বাংলাদেশে জনাব তারেক রহমানের নামে কোথাও 1 কাঠা জমি দেখাতে পারে, 1 কাঠা জমি দেখাতে তারেক রহমানের নামে একটা দলিল আছে, যদি এই বাংলাদেশে কেউ ম্যাডাম খালেদার নামে 5 কাঠা জমি দেখাতে পারে যে ম্যাডাম খালেদা দুর্নীতি করে জমি কিনেছে, তাহলে তার সাথে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি আর টেলিফোনে কথা বলবো না। দুর্নীতি করে কোথায় নিয়ে গেছেন টাকা? কোথায় টাকা? কোথায় জায়গা? ধন্যবাদ। আমরা একটু শেষ করে দিই। এই যে অবস্থা আজকে, এখন সরকার এই নিজের পাপ ঢাকার জন্য, আরে বাবা এটা তো মহা একটা চোর সরকার। তারা রাতের বেলায় ভোট করে না, দিনের বেলায় ভোট করে না, এমনি এমনি নির্বাচিত হয়। এই যে উপজেলা নির্বাচন করলো,
অগাধ প্রার্থী, এক জায়গায় 5টা 7টা করে ভোট, তারপর তোমার ভোট দেয় না, গলায় দড়ি নিয়ে ভোট কেন্দ্রে নিয়ে টানতে টানতে তাও মানুষ ভোট দিতে যায় না। তার মানে কি সরকার, এই সরকারকে এই দেশের মানুষ নো বলে দিয়েছে, না করে দিয়েছে। আজকে ভোট দিত কথায় কথা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে, তারেক রহমান দুর্নীতিবাদ হ্যান 17 তারেক রহমানের যদি এইরকম অবস্থার সৃষ্টি হতো এবং দল বিএনপি দুর্বলই হতো, তাহলে একটা নির্বাচন দিত, বলতো যে আসো আমরা একটা নির্বাচন দিই, আর মানুষ তাহলে ভোট করতে হুমড়ি খেয়ে যায় পড়তো। নির্বাচন তো দিচ্ছে, আপনারা যাচ্ছেন না। এই নির্বাচন আওয়ামী লীগ গেল না কেন? আওয়ামী লীগ 96 সালে গেল না কেন? 88 সালে আওয়ামী লীগ 17 গেল না কেন? আওয়ামী লীগ কেন 2007 সালে প্রত্যাহার করে দিল কেন? তখন তো বিএনপি ক্ষমতায় ছিল না, তখন তো তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার চিন্তা করে কেম হাসানকে তারা মানলেন না। আপনি ক্ষমতায় থাকবেন, এমপি থাকবেন, মন্ত্রী থাকবেন, আমাকে নির্বাচন ডাকবেন, আর আমি সংসদ থেকে পদত্যাগ করবো, ক্ষমতা ছেড়ে দেবো, আপনি আমার অধীনে নির্বাচন আসবেন না, আর আপনার অধীনে আমাকে নির্বাচনে ডাকবেন। এবার তো আরও মহাপাপ করছে, আমাদের অফিস বন্ধ করে দিল 28 তারিখে। আমি ছিলাম তো, আমার তো অফিস বন্ধ করে দিয়ে নির্বাচনের পর পর্যন্ত অফিস বন্ধ রাখার পরে বলতো বিএনপি তো নির্বাচনে আসেনি। আরে অফিস বন্ধ করে রাখলেন নির্বাচনের পর পর্যন্ত, ক্রাইম সিন না ক্রাইম জোন ই করে শত শত পুলিশ দিয়ে, আর বলে বিএনপি নির্বাচন না আসলে আমাদের কি করার আছে। জনাব পঙ্কজ দেবনাথ, বেশ কিছু প্রসঙ্গ এসেছে, একটি বিষয় দিয়ে যদি শুরু করেন, যেটি বলছিলেন যে যেই সদিচ্ছার কথা আপনি বলছেন যে আপনাদের সময় অ্যাটলিস্ট দুর্নীতিবাদ যাদের সামনে আসছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই জায়গাতে একটি প্রশ্ন তোলা হচ্ছে, যেটি মোস্তফা কামালও বলছিলেন যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যবস্থাগুলো কতটা মানে অর্থপূর্ণ বা তাৎপর্যপূর্ণ হচ্ছে, বা সেটি কতটা কার্যকর হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে একদিকে ব্যবস্থা নেয়, আরেকদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে তারা আবার দেশ ছেড়ে চলে যাচ্ছেন, একদিকে অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে, অন্যদিকে সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। মানে এই বিষয়গুলো তাহলে কি ওই বজ্র আটুনি ফসকা গেরোর মতোই কিনা বিষয়গুলো, আপনি একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ। আপনি তো আমাকে পয়েন্ট আউট করে দিয়েছেন। জি, যেমন দুদকের মামলা বা দুর্নীতি বিরোধী অভিযান বা অনুসন্ধানের মধ্যেই কিন্তু তারেক রহমানরা, খোকর রহমানরা দেশে বেড়ে চলে গেছেন নিরাপদে সরকারের সদিচ্ছায়। তৎকালীন ফখরুদ্দিন মঈনুদ্দিন রিয়াজউদ্দিনের সদিচ্ছায় বেগম জিয়ার শর্ত অনুযায়ী যে তোমরা ক্ষমতায় থাকো, কেউ কিছু বলবে না, আমার ছেলেকে ছেড়ে বিদেশ চলে যাব। এবং আপনারা সাংবাদিকরা কিন্তু এয়ারপোর্টে গিয়ে বসেছিলেন কখন যাবে খালেদা জিয়া, আমরা কিন্তু জেলখানায় বসা তখন। হ্যাঁ, আমরা জেলখানায় বসে বসে শুনতে পাচ্ছি এই বেগম জিয়া এখন যাতে, মানে হয় কি ওই শিফটিং ডিউটি মেয়ে সাহেবরা আসে জানা যায়। অর্থাৎ এখন যেমন কেউ লুকিয়ে যাচ্ছেন, সরকারকে চোখ আড়াল করে যাচ্ছেন, আর তখন একটা সরকারের সদিচ্ছায় কিন্তু খোকর রহমান, তারেক রহমান বিদেশ চলে গেছেন এবং খালেদা জিয়া যাওয়ার জন্য ব্যাগটেক গুছিয়ে রেডি, সাংবাদিক বন্ধুরাও ক্যামেরা নিয়ে রেডি। পক্ষান্তরে বেগম খালেদা জিয়া একদিকে যাবেন, পক্ষান্তরে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি তার ভুলিয়া তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে, দেশে ফিরে আসবেন, ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট ক্যান্সেল করে দেওয়া হলো। তিনি ইতিহাদের মতো নিম্নমানের একটি ফ্লাইটে করে দেশে এসছেন, জীবনের ঝুঁকি নিয়ে এসে গ্রেপ্তার হয়েছেন, 11 মাস কারাগারে ছিলেন। রানিং প্রাইম মিনিস্টার ছিলেন খালেদা জিয়া, করাপশন করেছেন তিনি, তার পরিবার, তার দল, আর প্রথম গ্রেপ্তার হয় শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা। কাজেই আপোষটা দুর্নীতির বিরুদ্ধে কে সোচ্চার, আমি অনেকগুলো প্রসঙ্গ ঘুরে যাবে, সে কারণেই বলি যে দুর্নীতির বিচারের মুখে দাঁড়িয়ে কেউ আপোষ করে চলে যান, কেউ লুকিয়ে যান। যদি গিয়েও থাকেন কেউ, যেমন দেখা গেল আনিস চৌধুরী যায়নি, সবাই জানে চলে গেছে চলে গেছে চলে গেছে, পরে দেখা গেল আনিস চৌধুরী যায়নি, তাই না? এরকম অনেক কাহিনী আছে, কেউ আছে কি গেছে না জানা যাবে, ইমিগ্রেশন চেক করলেই জানা যায়, কোনো সমস্যা নেই। ইমিগ্রেশনে গিয়ে একটু খোঁজ দিলে যে কেউ জানতে পারবে মতিউর রহমান, শুধু পত্রিকার লেখনী বা পরনে নিউজ দিয়ে তো লাভ নেই। ঢাকা যে কোনো ইমিগ্রেশন চেক করলেই জানা যাবে উনি গেছেন কিনা, জানা যাবে। আমি কারো পক্ষে যাচ্ছি, হাবিব ভাই যেটা বলছিলেন যে তারেক রহমান দুর্নীতি করে জমি কিনেন নাই, তারেক রহমান তো বাংলাদেশকে ভালোবাসেন না, বাংলাদেশের জমি তারা কিনেন নাই, সব টাকা বিদেশে পাচার করেছেন আগে থেকেই। 400 সুটকেস ভরে বিমান চার্টার করে সৌদি আরবে রেখে এসছেন, যেই টাকায় বছরের পর বছর ধরে লন্ডনে নিরাপদে আছেন। ওনারা বাংলাদেশকে ভালোবাসেন না, বাংলাদেশে এক টুকরা জমি ওরা কখনোই কিনেন নাই, কিনার সেই সাহসে ওনারা জানেন পরিণতি কি হতে পারে। সেই কারণে ক্ষমতা হস্তান্তরের আগেই তারা, সবাই জানি, সাংবাদিকটাই লিখেছেন, 400 সুটকেস ভর্তি একটা ফ্লাইট নিয়ে সব পাচার করে রেখে এসেছেন কোটি কোটি ডলার। এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলাও কিন্তু আমরা করিনি,
আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা করে নাই। আমেরিকান FBI আমেরিকান তদন্তে গিয়ে ধরা পড়েছে। যে আমেরিকা এখন আপনাদের জন্য মায়াখান্না কাঁদে, যে আমেরিকা আপনাদের জন্য ঝাঁপাইয়া পড়ে বিএনপির কর্মী হিসেবে আমেরিকান অ্যাম্বাসেডার, সেই আমেরিকান FBI তদন্তে কিন্তু তারেক রহমানের করাপশন ধরা পড়েছে। আমরা ধরতে পারিনি, এটি আমাদের সীমাবদ্ধতা ছিল হয়তোবা, আমরা পারিনি, আমাদের সরকার 96 থেকে 2001 ধরতে পারিনি। আমেরিকান FBI আপনাদের তারেক রহমানের করাপশনটা ধরেছে এবং FBI এসে ঢাকায় সাক্ষ্য দিয়ে গেছে তার মামলায়। কাজেই এটা বলবেন যে শেখ হাসিনা করেছেন তা না, উচিত ছিল আমাদের, আমরা করি নাই, আমরা পারিনি হয়তো। কিন্তু যে বলছেন বিদেশে টাকা পাচার, ওই বিদেশে পাচার করার টাকা যখন আপনি খরচ করেছেন, ফুর্তি করেছেন, ক্রেডিট কার্ড ভাঙিয়েছেন, কখনো মামুনের নামে কখনো নিজের নামে ক্রেডিট কার্ড খুলে, সেই টাকা অপচয় করতে গিয়ে, ফুর্তি করতে গিয়ে ধরা পড়েছেন এবং সেটি FBI ধরে দিয়েছে বাংলাদেশ সরকারকে। কাজেই তারেক রহমানের পক্ষে সাফাই কর, আমি রাজনৈতিক কথা বাদই দিলাম, গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র চোরাচালান, এগুলো সব বাদই দিলাম। ওই যে দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক, আপনার বাবরের সাথে বৈঠক করে অস্ত্র, এগুলো আমি সব রাজনৈতিক আলোচনা। আমি শুধুমাত্র আমেরিকান FBI তারেক রহমানের দুর্নীতি ধরে দিয়েছে এইটুকুই শুধু হাবিব ভাইকে মনে রাখার জন্য বললাম। আর হাবিব ভাই যদি বলেছেন রাজনৈতিক কথা, সেটি হচ্ছে নির্বাচন, রাতের ভোট, দিনের ভোট। আমি সবিনয়ে জিজ্ঞেস করি, বাংলাদেশে একটা লোককে এখনো জিজ্ঞেস করি যে কে 14 সালে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে নাই। রাতের ভোট যে আপনারা বলেন, চট্টগ্রামে 1 টাকা 2টা কেন্দ্রে ঘটনা হয়তো ঘটেছিল এবং তাৎক্ষণিকভাবে মোট 6টা কেন্দ্রে ওই পরের দিন ভোট গ্রহণ স্থগিত ছিল, এখনো আছে। আমাকে একটা লোক ধরে দেন বা আপনিই বলেন যে অমুক লোক সকালে ভোট দিতে গেছে, গিয়ে দেখে তার ভোট দেওয়া হয়ে গেছে, তখন আমরা বিবেচনায় নেব, বিশ্বাস করব যে রাতের ভোট হয়েছে। কাজেই আপনারা ভোটের ব্যবস্থাটাকে ধ্বংস করতে চেয়েছেন। কারণ বিএনপির জন্ম হচ্ছে অসাংবিধানিক পন্থায়। জিয়া রহমানের পক্ষে সার্টিফিকেট দিচ্ছেন, একাধারে তিনি সেনা প্রধান, একাধারে রাষ্ট্রপতি। কোন সংবিধানে আছে, কোন সেনা আইনে আছে বলেন? তার তো মরণোত্তর বিচার হওয়া উচিত। তার মরণোত্তর বিচার করে তার একদিকে সামরিক ট্রাইব্যুনালে বিচার হওয়া, কোর্ট পাশানো হওয়া উচিত, আরেকদিকে সংবিধান লঙ্ঘনের দায়ে এই সিভিল কোর্টে বিচার হওয়া উচিত। ইনফ্যাক্ট এরশাদ, জিয়া রহমান সেম, দুজনেই মুদ্রার এপির, দুজনেই সেনা শাসক, অবৈধ ক্ষমতা দখলকারী। কারো পক্ষে যাওয়ার সুযোগ আমাদের নাই, আমরা অবকাশ নাই। আমি বলছি এই কারণে, হাবিব ভাই বলছেন যে সেখানে জোট করা হচ্ছে, তাদের সাথে আতাত করা হচ্ছে, তাদেরকে ক্ষমতায়, বাস্তবতায় জোট কে এলো কি এলো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে কখনো দেখা গেছে জামাতও কিন্তু যুগপৎ আন্দোলন করেছে, যে জামাতকে নিয়ে 3 জোটের রূপরেখার জন্য লড়াই করেছেন হাবিব ভাই। সেই 3 জোটের রূপরেখার সাথে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, বেগম জিয়া জামাতের সাথে গোপন আতাত করে একটি ষড়যন্ত্রের নির্বাচনে 91-তে ক্ষমতায় গেলেন, জামাতকে ক্ষমতার পার্টনার করলেন। সেই জামাত কিন্তু কালের বিবর্তনে এসে আমাদের যুগপৎ আন্দোলন করলো, খালেদা জিয়ার পতনের আন্দোলনে আমাদের প্যারালালি চললো। আমরা তো শুধু জোট করি নাই, জামাত তার রাজনৈতিক কৌশল ভাবে আসে কিন্তু 96 আন্দোলনে প্যারালালি যুগপৎ আন্দোলন করে চেষ্টা করেছে এখানে সামিল হতে। কিন্তু জাতীয় পার্টি তো মহাজোটের অংশ। আমরা না 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 জামাতকে কিন্তু আমি বলি, জামাত না, জাতীয় পার্টির কথা বলছি। আমি বলছি জামাত তো যুগপৎ, জাতীয় পার্টি মহাজোটের অংশ হচ্ছে কখন? জাতীয় পার্টি যখন 4 দলীয় জোট হলো, 4 দলীয় জোট এরশাদ ভেঙে নাজির রহমান চলে গেল, শেষ মুহূর্তে এসে এরশাদ পার্টি ভাঙলেন। পার্টির, জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিষয়। 2001-এর নির্বাচনের আগে বা 2014 নির্বাচন, প্রতিটা নির্বাচনের আগেই জাতীয় পার্টির মধ্যে ভাঙনের সুর আসে, ভাঙন ধরে। এটি কখনো আনারসের মঞ্জু, কখনো নাজির রহমান মঞ্জু, কখনো রসানের শাহ, কখনো বিদিশা, নানা নামে পার্টিগুলো এটা হচ্ছে, এটা হচ্ছে, আপনার জানেন এগুলো হচ্ছে। কাজেই ওই 4 দলীয় জোট যখন করলেন, এরশাদ সাহেবই কিন্তু 4 দলীয় জোটের উদ্যোক্তা। যে এই 4 দলীয় জোট আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনের বিজয় কেড়ে নিল 2001 সালে, সেই 4 দলীয় জোটের মূল কনসেপ্ট কিন্তু এরশাদ থেকে আসা। কাজেই এরশাদ যে আমাদের স্থায়ী মিত্র তা আমরা মনে করছি না। কাজে ওখানে কখনো নাজির রহমান মঞ্জু বিএনপির সাথে, কখনো এরশাদ আওয়ামী লীগের সাথে,
এইটা রাজনীতি, তাদের রাজনৈতিক কৌশল। অসংখ্য ধন্যবাদ। একটা বিরতি নিতে হবে, এরপরে এসে আমরা আবার এই আলোচনায় যুক্ত হব। আমাদের 14 দলীয় জোট, আমি এক মিনিট, আমাদের 14 দলীয় জোট যারা মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনাকে ধারণ করে, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের মূল স্পিরিটকে ধারণ করে, তাদের যে 14 দলের জোট, এটি আমাদের অ্যাবসলিউট বলে আমরা মনে করি। মহাজোটটা আমাদের অ্যাবসলিউট না। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। তো দুজনের আলোচনার মধ্য দিয়ে আমি যেটা বলছিলাম যে কে দুর্নীতি বেশি করেছে, কে কম করেছে, কে দুর্নীতির বিরুদ্ধে বেশি সোচ্চার, এই আলোচনার মধ্য দিয়ে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা মোটামুটি দুর্নীতির ফ্যাক্টরি সম্পর্কে বা দুর্নীতির ডিপো সম্পর্কে একটা ধারণা নিয়ে ফেলতে পেরেছেন যে দুর্নীতির উৎপাদনটা কোথায় হয়। পাশাপাশি আমাদের বেনজির সাহেব অথবা মতিউর সাহেব যদি এই অনুষ্ঠান দেখে থাকেন, তারা একটা পয়েন্টস পেয়েছেন যে তারা যে দেশপ্রেমিক, এটার প্রমাণ তারা মোটামুটি একটা কিউ পেয়েছেন যে যেহেতু তারা এই দেশে অনেক জায়গা সম্পত্তি করেছেন, অর্থাৎ পঙ্কজ দাদার বক্তব্য অনুযায়ী যে তারা এই দেশকে ভালোবাসেন, এই জন্যই এত জায়গা সম্পত্তি কিনেছেন। আবার রাজনৈতিকভাবে আপনি দেখেন, দেশান্তরী দুজনের কথা বললাম, একদম ইহলোক ত্যাগ করা জেনারেল এরশাদের জন্য হয়তো বা স্বস্তির, যাকে আমরা স্বৈরাচার, অনাচার, দুরাচার এইসব শব্দ ছাড়া কখনো সম্বোধনে করতাম না, বা লিখতে গেলেও বলতে গেলেও, এই ভদ্রলোক বাংলাদেশের রাজনীতিতে কিন্তু ভাগ্যবান মানুষ। পতন হলেও, অর্থাৎ মূল ক্ষমতার থেকে পতন হলেও তিনি ক্ষমতাচ্যুত হননি, ক্ষমতায় থেকেছেন। কখনো আওয়ামী লীগের সাথে মিলেমিশে, কখনো বা একটু একটু বিএনপির সাথে। তো যেটা তারা ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যেটা তাদের রাজনৈতিক কৌশল বা রাজনীতিতে এমনটা হতেই পারে। বিএনপির সাথে শেষে 4 দলীয় জোট করেছেন, আবার আওয়ামী লীগের সাথে গিয়ে মহাজোট নামে একটা মিতালি গড়েছেন, অথচ তাকে বলা হচ্ছে স্বৈরাচার। সেটা তার জন্যও কিন্তু কষ্টের, আবার তার জন্য সৌভাগ্যের, অর্থাৎ তার কদর দুদিকেই। আবার জামাত অথবা গোলাম আজম সাহেব, যাদেরকে আমরা রাজাকার বলে চিহ্নিত করি, এই দলটি আওয়ামী লীগের সাথে কিন্তু মিলেমিশে রাজনীতি করেছে, তাদের ভাষায় এটা ছিল যুগপথ। আবার বিএনপির সাথে একদম আরো একটু বেশি মিলামেশা করেছে, সেটার নাম হচ্ছে জোট। তো আওয়ামী লীগ সেখানে বলার সুযোগ পায় যে আমরা মিতালি করেছি বা যুগপথ করেছি, জোট কিন্তু করিনি, ক্ষমতার ভাগাভাগি হয়নি তাদের সাথে। অর্থাৎ এ ধরনের কিছু যুক্তি তারা দিচ্ছেন। তো এগুলো আলটিমেটলি দুর্বৃত্তায়নকেও প্রশ্রয় দেয়া অথবা রেহাই দেয়া, আবার রাজনৈতিক যেই দুর্বৃত্তায়ন সেটাকেও জায়েজ করা। দুটি দলে কিন্তু এই কাজটা বিভিন্ন ফরম্যাটে সময়ে সময়ে করছে। এই বিদ্যমান এই সময়ে আমি এখানে উল্লেখ করতে চাই একটু প্রসঙ্গের খাতিরে, শিক্ষকরা কিন্তু একটা দৃষ্টান্ত দেখিয়েছেন। দুটি দল কিন্তু দেখাতে পারেনি যে ঠিক আছে আমরা দুর্নীতির বিরুদ্ধে এক হই, মানে জাতীয় ইস্যুগুলোতে যে একটা প্ল্যাটফর্মে শিক্ষকরা যেই প্রশ্নেই হোক, নিজেদের লাল নীল নানান ব্যানার আছে, তাদের নানান রঙগুলো তারা এক রঙে কিন্তু নিয়ে এসেছেন আনুক স্বার্থগত কারণে, মর্যাদার প্রশ্নতে এনেছে। ভবিষ্যতে হয়তো বা তারা দেশের স্বার্থ আবার এক হতে পারেন, শিক্ষার্থীদের স্বার্থ এক হতে পারেন। গত 17-18 বছরের মধ্যে শিক্ষকরা কিন্তু একটা দৃষ্টান্ত দেখিয়েছেন। তারা সুপার গ্রেডে যেতে চান, তারা তো অবশ্যই সুপার পারসন, মেধাবী মানুষ। তো দাবি পূরণ হবে কি হবে না আরেক প্রশ্ন, কিন্তু তারা কিন্তু একটা দেখিয়েছেন। দুটি দল কিন্তু পারেনি। আবার দুটি দল না পারে, আবার অনেক ক্ষেত্রে পারে, যেমন সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির ব্যাপারে, ওইগুলোতে পারে, শুল্কমুক্ত গাড়িতে পারে, আরো কিছু বৈষয়িক সুযোগ সুবিধায় পারে, নামে অথবা বেনামে, এগুলো কিন্তু তারা পারেন, সুন্দর করে পারেন, পেরেছেন, এখনো পারছেন, হয়তো আমরা আরো পরে জানবো। তো আমি শেষ করে ফেলছি। তো ওই জায়গায় যদি দুটি রাজনৈতিক দল না হোক, অপোজিশনও যারা আছে, অর্থাৎ বিএনপি মূল নেতৃত্বে, শুরুতে আপনি যেটা বলছিলেন আবারও তারা রাজপথে, তো রাজপথে তাদের মূল এজেন্ডাটা কি? এবার কিন্তু সেটা তারা এক দফা পর্যন্ত এসেছিলেন। হ্যাঁ, না এবার ওনারা ক্লিয়ার করেছেন যে তাদের নেত্রীর যে মুক্তির আন্দোলন, 27 দফাতে ছিলেন, 31-এ ছিলেন, এক দফায় পর্যন্ত চলে গিয়েছিলেন। তো এখন তারা নেত্রীর মুক্তি যেটাকে বলছেন সেটা কিন্তু চলছে। যতদিন তিনি মুক্তি না পাচ্ছেন ততদিন এই দাবিটা থাকবেই। কিন্তু এক দফা কিন্তু থেকে তারা সরে এসেছেন, অথবা পারছেন না, অথবা আবার চেষ্টা করছেন। এখন বাকিটা তারা কতটুকু পারবে না একেবারে এটা তাদের বিষয়, তাদের চিন্তা চেতনা। আমরা হাইবের কাছে শুনবো, হাইবে খুব কম সময় পাবো, কম সময়ের সঙ্গে বলে দিয়ে যে 31 দফা 27 দফা ওগুলি আমাদের ক্ষমতায় যাওয়ার পরে তারপরে আমাদের দেশকে
সামনে এগিয়ে নেওয়ার জন্য ছিল, ওইটা আমাদের। এখন যে আপনারা রাজপথে আছেন, এখন দেখেন, এখন তো রাজপথে আমরা আসছি, আমাদের নেত্রীর মুক্তি আমরা চাই, আমরা অধিকার ফিরিয়ে চাই। এক এক সময় এক একটা ইস্যু আসে, ইস্যু তো আমাদের থাকবে। ম্যাডাম খালেদা জিয়া অন্যভাবে সাজাপ্রাপ্ত হয়েছে, তার মুক্তি আমরা চাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত মুক্তি না হয়। আমরা কি এখন কি নিয়ে আসবো ওই জেট প্লেন নিয়ে এসে ম্যাডামকে ওখান থেকে উঠায় নিয়ে ওই কোথায় নিয়ে ওনার বাসা দিতে আসে, ওনাকে নিয়ে আমরা পল্টন মিটিং নিয়ে আসবো? এটা কি সন্ত্রাসী কোনো সংগঠন? এটা কি সম্ভব? সরকার অমানবিক, এই সরকারের কাছ থেকে এটা চেয়ে আমরা পাচ্ছি না। একদিন হয়তো এই জনগণকে সঙ্গে করে নিয়ে পারবো। এই যে আমার যে বললো যে কী বলে 400 সুটকেস, তো অবান্তর কথাবার্তা শুনে মানুষ হাসে। ম্যাডাম খালেদা জিয়া রেডি, আরে ম্যাডাম খালেদা জিয়া আমি নিজে ম্যাডামের সাথে কথা বলেছি, প্রেশার ছিল, আমি নিজে বলছি ম্যাডাম কোনোভাবে আপনি যাবেন না, ম্যাডাম যান নাই, ম্যাডাম যাওয়ার জন্য কোনো সব প্রস্তুত, আমি নিজে ফোনে তো কথা বলেছি তার সাথে। তারপর আমি জেরে খানকে দিয়ে ম্যাডামকে দিয়ে ম্যাডাম খবর পাই, ম্যাডাম কোনোভাবে আপনাকে জোর করে সৌদি আরব ভিসা না দেয়, টেনে হয়েছে নিয়ে যাচ্ছে এটা। আর ম্যাডাম খালেদা জিয়া যান নাই বলেই তো আজকে বাংলাদেশের রাজনীতির এই অবস্থা। তাহলে বর্তমান প্রধানমন্ত্রী দেশে ফিরে আসতে পারতেন না, ম্যাডাম খালেদাকে বাইরে পাঠালে উনি আসতে পারতেন না। আর তারেক রহমানের ব্যাপার যেটা বলা, বিদেশে টাকা কোথায়, বিদেশে টাকা লুটে ফুর্তি করার জন্য, এইসব কথা অবান্তর কথাবার্তা। মানুষ সম্বন্ধে সাক্ষ্য দেওয়া হয়েছে, এফবিআই কত সাক্ষ্য দিবে সামনে আপনি দেখেন, কত সাক্ষ্য দিবে, আর কতজনের কত টাকা আমেরিকা আটকা আছে এটা তো আমরা বলতে চাই না। কত টাকা কতজনের আমেরিকাতে আটকা আছে, কত রকম মুসলেখা দেওয়া লাগতেছে, আরও দেওয়া লাগবে। যারা আজকে কথা বলতেছে না, একজনও বাদ দেবে না। আর যে কথা চ্যালেঞ্জ দিয়ে বলছে, একজন কেন, আমরা 50 জন প্রার্থী আহত হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে হেলিকপ্টারে, তারপরে বলে যে রাত্রিবেলা ভোট হয়নি। আরে 23 জন প্রার্থী আমাদের খায়রুল খোকন মিলন গ্রেপ্তার, তারা আমাদের শত শত মানুষ আহত, শত শত মামলা, হাজার হাজার মামলা। কি বলে এগুলি, কি বলে? 2018 সালের নির্বাচনকে যদি বলে সুষ্ঠু নির্বাচন হয়েছে, রাত্রিবেলা ভোট হয়নি, তাকে মানুষই বলবো না, তাকে আমি মানুষই বলবো না। এত বড় মিথ্যাচার কেউ করতে পারে? আরে কোথায় 100% ভোট কাস্টটা, কোথায় 100% ভোট কাস্টটা পৃথিবীতে? কোথায় বিএনপি 1 ভোট 0 ভোট পায়? এর হয় কোনোদিন? জি। তারপর দেখেন শেষ করতে হবে, আতাদের কথা বলতেছে বেগম খালেদা জিয়া, অনিল বসু আতাদি যদি করতো, আজকে মাসুদউদ্দিন এই সংসদে হুইপ থাকতো না। পুরস্কার স্বরূপ মাসুদউদ্দিন হুইপ। ম্যাডাম খালেদাদের কাছে যারা গিয়েছিল, ম্যাডাম খালেদা বলছে তোমার সংবিধান লঙ্ঘন করেছো, তোমাদের সাথে আপোষ নাই। আজকে শেষ কথা আমি বলি, না না, আজকে তারা 46 সালে নির্বাচনে গিয়েছিল, আমেরিকার জামাত এখনো শেষ পর্যন্ত আওয়ামী লীগের কথা পদত্যাগ করলো, তারপরে জামাত বক্তব্য শুনবো, জামাত তাদের সাথে আমাদের বিএনপির সাথে থাকলো। কথা হচ্ছে যে আসি, হাবিব ভাই তার দলের অবস্থান থেকে বারবারই বলবেন খালেদা জিয়া নির্দোষ। আমি বারবারই বলবো, সৌদি আরব থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর এতিম তহবিলে পাঠানোর টাকা, এই টাকা জিয়াউর রহমানের নামে পাঠানো না, বাংলাদেশের ভুল করেছে বলছি তো আমি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এতিম তহবিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর টাকা, সেই টাকা একটি প্যাট সর্বস্ব জিয়াউর রহমান অর্গানাইজ ট্রাস্টে দিয়ে লোপাট করেছেন, কাজে এতিমের টাকা চুরি করেছেন, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। এখানে নির্বাচন প্রসঙ্গে যদি কোনো বক্তব্য দেন, 100% ভোট কাস্ট হয়েছে 2001 সালে মহেশখালীতে, এই দোহা নবাবগঞ্জে, এমন বহু জায়গায় 2001 সালে 100%-এর বেশি ভোট হয়েছে। বাংলাদেশের 2001 সালের নির্বাচনে জিল্লুর রহমানের মতো বর্ষিয়ান রাজনীতিবিদকে সন্ত্রাসীর তালিকায় রেখে বহু এমপিকে গাছ বেঁধে সেনাবাহিনী পুকুরে চুবিয়েছে। কোথাও গিয়ে আওয়ামী লীগ প্রার্থী দাঁড়াইতে পারে নাই, আওয়ামী লীগের কর্মীদেরকে ঘর থেকে বের করে তাড়িয়ে 1001-এর নির্বাচনের আগ থেকেই সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছে, আওয়ামী লীগের কর্মী নিধন শুরু হয়েছে। কাজেই 1 সালে আপনাদের দেখিয়েছে, 79 সালে বিএনপি যা করেছে, মাত্র 3.5 মাস তত্ত্বাবধায়ক সরকারের দায়, 3.5 মাসের বয়সে 3.5 মাস বয়সের একটি রাজনৈতিক দল বিএনপি, যে জেনারেল জিয়ার সেনা সান্নিধ্যে জন্ম নেওয়া বিএনপি 3.5 মাসে এসে গ্রুপ মেজরিটি পায় 79 নির্বাচনে। কি নির্বাচন হয়েছে জাতি দেখেছে। কাজেই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে, মানুষকে শান্তিতে রাখতে হবে, মানুষের পার ক্যাপিটাল ইনকাম বাড়াতে হবে, আমার রিজার্ভ রেমিটেন্স বাড়িয়ে আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, ইকোনমিকে শক্তিশালী করতে হবে। আজকে বাংলাদেশ ক্রমবর্ধমান অর্থনীতি, এত বিরোধিতা, মিথ্যাচার, গুজব, অপপ্রচারের
পরেও কিন্তু বাংলাদেশকে 41st ইকোনমিক গ্রোথ 30, আমরা 30-এ যাব, 1930 সালের মধ্যে 35 নম্বরে যাব। আপনারা যতই মিথ্যাচার করেন, অপপ্রচার করেন, গুজব করেন, বিদেশের চিঠি পাঠান, লবিস্ট নিয়োগ করেন, কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করে সে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষণ করেন, তারপরে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনাদের এত বিরোধিতার পরেও কিন্তু আমরা দেশকে এগিয়ে নিচ্ছি বিধায় জনগণ করতে পারতাম, ম্যাডাম খালেদাকে মুক্ত করতে পারতাম। আমরা জনগণ পক্ষে থাকলে সবই সম্ভব হতো। 88-তে এর সাথে আমরা নির্বাচন প্রতিহত করতে বাধ্য করেছি। আমরা আপনাদের নির্বাচনও 96 নির্বাচন করতে দেই নাই, ব্যর্থ করেছি, আমরা পারেন নাই। 6 সালের নির্বাচন আমরা করতে পারেন নাই, জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করেছি। জনগণকে সাথে কেন, মঈনুল আহমেদকে সাথে করে আপনাদের সাথে জেনারেল মাসুদ মঈন মঈনুল আহমেদ ওই নির্বাচনটা বন্ধ করছে। জেনারেল মঈনুল আপনাদের প্রোডাক্ট, 6 জনকে ডিঙিয়ে আর্মি চিফ করেছেন আপনাদের আত্মীয়। জেনারেল মাসুদ সাইদ ইস্কান্দারের ব্যাচমেট। কাজে আপনাদের পছন্দের লোকগুলোকে ডেকে এনে আপনারা দায়িত্ব দিয়েছেন। 90-এর জিওসি আর্মি চিফ 6 জনকে ডিঙিয়েছেন। কাজে জেনারেল মঈনুল মাসুদরাই কিন্তু আজকের 111 এনেছিল আপনাদের ইশারায়। বিপর্যস্ত বিএনপিকে রক্ষার জন্য মঈন, মাসুদ অথবা লতিফ কিনা বলে ওই যে ইয়াজউদ্দিন মজুদ্দিনের যে সংসার, অর্থাৎ তাদের টিম মূলত দুর্নীতিগ্রস্ত বিপর্যস্ত বিএনপিকে এসকেপ রুট দেওয়ার জন্য, তারেক রহমানের পালিয়ে বিদেশে চলে যাওয়ার জন্য কিন্তু 111। অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগকে বাঁচানোর জন্য তারা ছিল। সংলাপ রাজনৈতিক এই বিতর্ক হয়তো চলবেই, এরই মধ্যে আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।